আমি যার বাড়িতে আছি সেই লুৎফর রহমান। লুৎফর আমাদের গ্রামের ছেলে, আমরা একই স্কুলে পড়েছি। আমার 1 বছরের জুনিয়র ছিল লুৎফর। পরবর্তীতে একসময় সে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়, এলাকার চেয়ারম্যান হয় এবং একসময় সে আমেরিকাতে চলে আসে। বিয়ানীবাজার সমিতি নামে একটা সংগঠন আছে নিউ ইয়র্কে, এই সংগঠনের সে সাধারণ সম্পাদক। তো আমাকে একবার বলল যে আমাদের সংগঠন থেকে আপনাকে একটা সংবর্ধনা দেয়া হবে, আপনি যেন উপস্থিত থাকেন। আমি খুবই আনন্দের সাথে সেখানে গেলাম। আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার এলাকার বেশ কিছু মানুষের সাথে দেখা হবে। জনাব শাকুর মজিদ সাহেব কে নতুন করে বা তার সম্পর্কে বিস্তারিত বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। বাংলাদেশ টেলিভিশনে তার একাধিক নাটক ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে। আমি গিয়ে দেখি এখানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি। সিলেটে যোগবেরি নামক যে সাপ্তাহিক পত্রিকায় আমি প্রথম লেখা প্রকাশ করি, সেই পত্রিকার সম্পাদক ছিলেন মাহবুবুর রহমান। তিনিও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। কারণ তার মধ্যে যে প্রতিভা আছে, তার প্রতিভার আমি প্রথম পরিচয় ঘটে আমার সাথে, সেটা 1984 সালে। আমি তখন যুগবেরি চালাতাম। তখন যুগবেরিতে যে ধরনের লেখা আসতো, যে হঠাৎ করে ওনার একটা লেখা যুগবেরিতে গেছে, এত শক্তিশালী গাঁথুনি লেখা, এটা উড়িষ্যরের বিষয়ে কি একটা লেখা ছিল মনে হয়। আমি বলেছিলাম যে এই আমাদের সিলেটের এই লেখক, তরুণ লেখক ভবিষ্যতে একদিন নাম করবে, ভবিষ্যতে একদিন আমি তখনই বুঝতে পেরেছি, সেটা হয়তো আমি স্পর্ধা দেখাবো না, এটা আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পেরেছিলাম। তো হয়তো আমার সেই আশা স্বপ্ন বাস্তব হয়েছে। এখন শাকুর মজিদ বাংলাদেশের অন্যতম একজন সফল নাট্যকার, যার নাটকে গণমানুষের কথা থাকে, যার নাটকে মানুষের কথা থাকে। তিনি তো বিয়ানীবাজারের গৌরব, আমাদের সিলেটের গৌরব, সারা বাংলাদেশের গৌরব। আমি কথা বাড়াবো না। আপনারা তাকে সম্বর্ধনা দিয়েছেন, আমি কিন্তু খুশি হয়েছি। বিটিভির সিনিয়র প্রডিউসার বেলাল বেগের নাম আমি শুনেছিলাম, দেশে থাকতে কিন্তু তাকে কখনো আমি দেখিনি। তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো অনুষ্ঠানের ফাঁকে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি যে ডকুমেন্টারি বানাচ্ছেন এটা কি নিয়ে? তো আমি বললাম যে আমি এখনো জানি না। খুবই কঠিন প্রশ্ন এটা, এরকম একজন সিনিয়র প্রডিউসারকে কি জবাব দেব। আমি বললাম যে আমি কতগুলো ফুটেজ কালেক্ট করছি, এডিটিং টেবিলে বসে আমি ঠিক করব যে আমার ডকুমেন্টারিটা আসলে কি হবে। এই জবাবটা শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন, বলেছিলেন এভাবেই ভালো ডকুমেন্টারি তৈরি হয়। এবং একে একে দেখলাম তারা সবাই আমার নাটক নিয়ে কথা বলছেন। এই ধারাটা আমাদেরকে এখনো রয়ে গেছে। এই লন্ডনে কন্যার পিছনে যে কাহিনীটা আছে, সেটা ওই 200 বছরের কাহিনীর একটা আপনারা দেখলেন। যত বেশি এই মানুষগুলো আমাদের সামনে আসবে, তাদের প্রতিভা নিয়ে, তাদের প্রতিবাদ নিয়ে, তাদের বক্তব্য নিয়ে আমাদের কাছে যত বেশি আসবে, তত বেশি আপনারা নিজেরা ফিল করবেন আপনারা কত আলোকিত মানুষ। আপনাদের ধমনীতে 1000-1500 বছরের যে রক্ত আছে, আপনারা তখন টের পাবেন। তখন আপনারা আপনাদের ভালোবাসা যেমন যেভাবে আজকে যেভাবে ঢেলে দিচ্ছেন, এরকম আপনাদের বহু শাকুর মজিদ বাড়বে। আপনাদের মতো লোক যখন এদেরকে সম্মান করার এই ব্যাপারটা আপনারা যেন অর্জন করবেন। আমি বিয়ানীবাজার সমিতির জন্য খুবই গৌরব বোধ করছি যে আপনারা আপনাদের নিজেদের মানুষকে সম্মান করার ব্যাপারটা আপনারা অরক্ত করেছেন। আমি এর আগে আমি দেখেছি আপনারা নাইট সাহেবকে খুব সম্বর্ধনা দিয়েছিলেন। আমি শাকুর মজিদ থেকে আশা করব আমাদের যে ছোট ছোট বাচ্চারা যারা আসবে তাদের জন্য কিছু করা, যাতে আমরা নতুন জেনারেশন তৈরি করতে পারি, যেই জেনারেশন বাঙালির মতো একটা প্রতিভাবান, একটা কাল্পনিক, একটা সৃজনশীল, একটা সম্ভাবনাময় একটা জাতিকে আবার নতুন করে দুনিয়াতে করতে পারে। আমি সেই অনুষ্ঠানে তাদের গল্প শুনি এবং সেই আসরে আমি সবচেয়ে বেশি চমকিত হয়েছিলাম আব্দুল জলিল নামে এক ভদ্রলোকের কথা শুনে। আমার বাবা যেহেতু 1985 সালে মারা যান, এরপর থেকে আমার বাবার সাথে বা কারোর সাথেই তার কোনো যোগাযোগ নাই। আমার নামের সাথে এই মজিদ শব্দটি যুক্ত থাকার কারণে তিনি অনুমান করেছেন হয়তো আমি সেই শাকুর, যার কথা তিনি আমার বাবার কাছ থেকে শুনেছিলেন। তো আমার বাবার গল্প তিনি যখন বলছিলেন, আমি খুব মুগ্ধ হয়ে
তার কথাগুলো শুনছিলাম মঞ্চে বসে। আমি ওনাকে দেখি নাই, কিন্তু ওনার বাবার সাথে একসাথে চাকরি করেছি। উনি যখন পদ্মারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন তখন মজিদ ভাই আমাকে বলছেন যে সিলেট থেকে ছেলেকে আমি কুমিল্লাতে পরীক্ষা দেওয়াইবো এবং পদ্মারহাট ক্যাডেট কলেজে ভর্তি করব। ওনার একটি আশা আকাঙ্ক্ষা ছিল ছেলেকে পড়ানোর। উনি সারা পৃথিবী ঘুরেছেন। ব্রিটিশ লাইনের শিপ ছিল 2500 প্যাসেঞ্জার শিপে, উনি চিফ স্টুয়ার্ড ছিলেন। খাদ্যের উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন শিপে, এবং ওনার একমাত্র আশা ছিল যে ছেলেকে পড়াবে। কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ উনি মারা গেলেন। আমি খুব আশ্চর্য হয়েছি, কিন্তু দীর্ঘদিন চলে গেছে। আমিও 86-তে এদেশে আসছি, কিন্তু হঠাৎ পত্রিকায় দেখি শাকুর মজিদ, তো আমি চমকে গেছি। শাকুর মজিদ আবার বিয়ানীবাজারে মাথিউরার। তখন থেকেই আমি আমার বাবুল এখানে আসেন, বলছি যে আমাকে দেখাও, ছেলেটাকে আমি দেখতে চাই। ওনার বাবার কথা আমার চোখের সামনে ভেসে উঠছে। তো মজিদ ভাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। উনি আজকে নেই, কারণ আমি মূল ইয়েতে আসি। উনি যে যে জিনিসটার উপরে উনি যে নাট্য যেটা করেছেন, যে সমালোচনা এবং আলোচনা, উনি যে জিনিসটা দেখিয়ে দিয়েছেন সিলেটবাসী। লন্ডনে এক কন্যার পিছনে 25 জন আমরা সিলেটিরা, আমরা এই মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারি ছেলের সাথে, এই যে বাস্তব জিনিসটা উনি তুলে ধরেছেন, সেটা আমাদের কুসংস্কারকে এইটা থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। ওনারা সমালোচনা করছেন, কিন্তু এখান থেকে শিক্ষার কি আছে সেটা সম্বন্ধে ওনারা তো নিলেন না, মূল বিষয়ের মধ্যে গেলেন না, যে আমাদের এগুলো ঘটতেছে সেখান থেকে আমরা ফিরে আসবো। ওনার এই লেখার থেকে সেটা প্রতিবাদ একদিকে, অন্যদিকে উপদেশ। আমি সেটাই, আমাদের বহু কিছু শিকার আছে, এবং তুমি শুধু সিলেটের গৌরব না, পুরো বাংলাদেশের গৌরব। আর যেটা করেছো সেখানে আমার এক ভাই বলে গেছেন, আরো কিছু সিলেটি ভাষায় সেটাকে তুলে ধরো। আমাদের শিক্ষা, আমাদের কুসংস্কার দূর হোক। এই যে সকল যে বিয়ানীবাজার থেকে আমি কিন্তু আমার নাটক নিয়ে যখন প্রতিবাদ এবং সমালোচনা চলে, স্থানীয়ভাবে বিয়ানীবাজারের কেউ আমার পক্ষ অবলম্বন করে কিছু বলেনি। কিন্তু এই ঘটনার প্রায় 1 বছর পরে আমি যখন নিউ ইয়র্কে এসেছি, তখন এই বিয়ানীবাজার সমিতি আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছে এই অনুষ্ঠানের। আমাদের এই বিয়ানীবাজার আজ থেকে 400 বছর আগে নবদ্বীপ বলা হতো। পাক ভারত উপমহাদেশের একমাত্র নবদ্বীপ ছিল জ্ঞান বিজ্ঞানের, সেখানে একটা আলোর জোড়। সেই সময়কার আমাদের বিয়ানীবাজারে জন্ম নিয়েছিলেন মহেশ্বর ন্যায় পাল। প্রিয়া চৌধুরী সিলেটের প্রথম যিনি লেখক, এই মহিলাই ছিলেন একমাত্র যিনি বই লিখেছিলেন। এইভাবে ডক্টর ডিসি দেব আমাদের খ্যাতি, আমরা তাদেরই বদৌলতে আমাদের বিয়ানীবাজারের আজকে সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আজকে এরই সাথে আমি আমার শাকুর মজিদের নামটা যোগ করতে চাই। শেষ সময়ে যে মানুষটির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, স্লোগান হয়েছে, বিক্ষোভ হয়েছে, সমালোচিত হয়েছে, আমার মনে হয়, এবং এখানেই আমি আমার সেই নাটকটি কি প্রেক্ষিতে আমি লিখেছিলাম তার কথা বলেছি। তৈরি করতে পেরেছেন বলে আমার মনে হয় না। আমার লেখালেখির সূত্রপাতটা হয়ে যায় এই সময়ের মধ্যে, যে এরশাদ সাহেবের আমলে খুব বড় ধরনের সেশন জট ছিল। 84 সালে আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হই, কিন্তু আমাদের ক্লাস শুরু হতে 18 মাস সময় লেগে যায়। এই 18 মাস সময় আমি বেকার বাড়িতে বসে থাকি, এবং আমার তেমন কোনো কাজ ছিল না। আমার এক বন্ধু, ওর নাম খালেদ জাফরি, ওর বাবা আকাদ্দ সিরাজুল ইসলাম। আমি ওই বাড়িতে আড্ডা মারতাম, মানে আমার ওই বাড়িতেই বসে থাকতে ভালো লাগতো। ওই চাচা আমাকে মাঝে মাঝে বই দিতেন পড়ার জন্য, আকাদ্দ সিরাজুল ইসলাম। ওনার কাছ থেকে বই নিতাম, একটা শেষ হলে আরেকটা নিতাম, একটু একটু করে মজা পেলাম। খালেদ যে আমার বন্ধু, ও সাংবাদিকতা করতো, সিলেটের কোনো একটা পত্রিকার করেসপন্ডেন্ট ছিল সে। তো ওর সাথে সাথে আমি বিয়ানীবাজার যাইতাম, সে তার কাছে পত্রিকা আসতো, বিভিন্ন পত্রিকা, সিলেটের পত্রিকা। আমি তখন কিন্তু ফৌজদারহাট ক্যাডেট কলেজ আর বিয়ানীবাজার আর মাথিউরা এটুকু ছাড়ার বাকি আর কিছু আমি চিনি না। আমি ওই ট্রেনে করে সিলেট থেকে রাতের বেলা যাইতাম ফৌজদারহাটে, আবার বাড়িতে গ্রামে চলে আসতাম। বিয়ানীবাজার শহরও আমার তখন চেনা হয় নাই। তো সিলেটের বিভিন্ন পত্রিকা আসতো, একটা পত্রিকা ছিল যুগবেরি, ওটা বেশ বলতো যে বেশি চলে। আমি ওই পত্রিকায় একবার একটা ছড়া লিখে, কবিতা লিখে পাঠিয়ে দিলাম।
একটা নিউজ শুনলাম যে ওই উড়ির চরে 10 ফিট উপরে উঠে গেছে পানি, অনেক মানুষ মারা গেছে। খুব আবেগ আপ্লুত হয়ে একটা কবিতা লিখে ফেললাম, পাঠিয়ে দিলাম। 3 দিন পরে কবিতা ছাপা হয়ে গেল। এটা ছিল আমার এই সংবাদপত্রে প্রকাশিত প্রথম কোনো লেখা। লুৎফর যেটা মনে করিয়ে দিয়েছে আমাকে, ওটা আমার আরও আগে লেখা। আমি যখন ক্লাস 9 বা 10 পড়ি, আমি একটা কবিতা লিখেছিলাম যে এরকম, ওই পত্রিকায় দেখতাম কিছু জিনিস যে মা আমাকে কিছু টাকা দাও, আমি একটি বোমা বানাবো। আমি বলছিলাম যে কবিতার মধ্যে লিখছিলাম যে আমি বোমা মেরে আমি পুরো দেশটাকে পুড়িয়ে দিতে চাই। এই কি লিখেছিলাম যে এরকম যে ওই কলা গাছ নষ্ট হয়ে গেলে যেভাবে ওই কেটে ফেলে দিতে হয়, তারপর নতুন কলা গাছ ওঠে, সমাজটাকে আমাদের এইভাবে ফেলে দিতে হবে, এরকম কিছু। বয়স কম ছিল, বিপ্লবী ভাবছিল। তো ওই সময়ে আমি 2টো নাটক লিখে ফেলছিলাম হঠাৎ করে ওই 84 সালে। মারা যাওয়ার পরে আমি এইটা একদম বাদ দিয়ে দিয়েছিলাম লেখালেখি। একদম কোনো ধরনের মৌলিক লেখা আমি লিখতাম না, কবিতা গল্প সব বাদ দিয়ে দিলাম। এই মাহবুব ভাইয়ের পরে সেলিম ভাই আমাকে প্রায় বলতেন লেখা দেওয়ার জন্য, আমি আর কোনো আগ্রহ প্রকাশ করতাম না। তখন আমার জীবনের জটিলতা অনেক বেশি ছিল। সংসারের বড় ছেলে, আমি ঢাকায় পড়াশোনা করি, আমার অনেক দায়িত্ব, আমার নিজের টাকা পয়সা খরচ অনেক কিছু ছিল। এর মধ্যে ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হয়ে পড়লাম। আমার একটা রুমমেট ছিল, ওর একটা ক্যামেরা আসছে, ও ওটা অপারেট করতে জানে না। আমার আবার খুব নেকিং ছিল, ছোটবেলা বলতাম কাউকে ক্যামেরা দেওয়ার জন্য। তো ওটা ওর ক্যামেরা অপারেট করতে জানে না, আমি ওর ছবি তুলে দেওয়ার জন্য ওর সাথে যাইতাম। এই ফাঁকে আমি কিছু ছবি তুলে ফেললাম। এরপর আমার চাচাতো ভাই একজন আমেরিকাতে থাকেন, উনি এখানে আছেন, বাবুল ভাই। উনি আমাকে জানতে চাইলেন তোর জন্য কি পাঠাবো বল। আমি বলে ফেললাম যে আমার জন্য একটা ক্যামেরা দিও। উনি আমার জন্য খুব দামি একটা ক্যামেরা পাঠিয়ে দিলেন একবার। সেই ক্যামেরাটা দিয়ে আমি ছবি তোলা শুরু করলাম। ওই যাত্রায় আমি 3 বছর কন্টিনিউয়াস ফটোগ্রাফি করি, এখনো করছি। ওই সময় আমি 3 বছরে 5টা পুরস্কার পেয়ে গেলাম ফটোগ্রাফিতে, তার মধ্যে 2টো ছিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ফটোগ্রাফি ছেড়ে ফটোগ্রাফির সাথে সাংবাদিকতা জড়িয়ে গেল এর মধ্যে। ওই গল্প টল্প লিখতাম, কিন্তু টাকা পয়সার খুব দরকার ছিল। কিন্তু শুনলাম পত্রিকায় ফিচার লিখলে পয়সা পাওয়া যায়। আমি গল্প লেখা বাদ দিয়ে ফিচার লেখা শুরু পত্রিকা। সেই পত্রিকার 3 জন সহকর্মী এখন আমার সৌভাগ্যক্রমে নিউ ইয়র্কে আছেন। তাদের একজন এই মনোয়ার ভাই, উনি ঠিকানাতে আছেন। আমার পরশুদিন দেখা হচ্ছে আমানুদ্দৌলার সাথে, মাহফুজ ভাই। তারা এখন সবাই অনেক বড় বড় সাংবাদিক। আমি হয়তো ওনাদের সময় শুরু করেছিলাম একসাথে। আমি যদি সাংবাদিকতা করতাম তাইলে হয়তো ওনাদের মতো বড় সাংবাদিক হতে পারতাম। আর জয়েন করলাম না, না করে একটা ফার্ম খুলে বসলাম। আমার পার্টনার যে, সে নাটক করে, তৌকির। আমরা 3 জন একসাথে ফার্ম খুলে বসলাম। ফার্ম খোলার পরে ব্যবসা নিয়ে মনোযোগী, যে কেমনে নাটকের চিত্রনাট্য লিখে, এটা আমি শিখলাম মূলত ওর কাছ থেকে আসা পাণ্ডুলিপিগুলো দেখে। তারপরে আমার মনে হতো যে খুব ভালো নাটক লেখা হচ্ছে না, টেলিভিশনে প্রচার হয় না, কেমন যেন খুব স্থূল বিষয়ের নাটক মানুষজন লেখে, সামাজিক কোনো কমিটমেন্ট নাই। তো আমাকে সে খুব খেপাতো, যে বলতো তাইলে তোর ক্ষমতা থাকলে লিখে দেখা একটা। তো একদিন আমি বললাম যে তাইলে এটা একটা বিষয় নিয়ে লিখি। খুব আগ্রহ নিয়ে সে আমাকে খুব চাপাচাপি করলো। আমি 2-3 রাতে একটা নাটক লিখে ফেললাম, লন্ডনী কন্যা। আমার নিজেকে উপস্থাপনা। লন্ডনী কন্যা নাটকটি লেখার সময় আমি মূলত যে জিনিসটা খেয়াল করেছিলাম, যে এই ডুয়েল সিটিজেনশিপ মেয়েদের যে ধরনের আইডেন্টিটি ক্রাইসিস হয়, এই আইডেন্টিটি ক্রাইসিসের ফলে তার নিজের যে একটা নারী সত্তা আছে, এটাকে মূল্য দেওয়া হচ্ছে না। এটা আমার নিজের উপলব্ধি। এই উপলব্ধিটা প্রকাশ করার জন্য আমি দায়ী। তার আইডেন্টিটি, তার নারী সত্তাকে উপেক্ষা করে তার পাসপোর্টের সত্তাকে একমাত্র এবং প্রধান বিষয় বলে গণ্য করা হচ্ছে। ওই মেয়ে কালা না ফর্সা, নাকি খোড়া, নাকি পাগল, সেটা কারো কাছে বিবেচ্য বিষয় হচ্ছে না। বিষয় হচ্ছে যে ওই মেয়েটির ব্রিটিশ সিটিজেনশিপ আছে কিনা বা আমেরিকান সিটিজেনশিপ আছে কিনা। তো একজন নারীর এটা হওয়া উচিত না। এটা কিন্তু একটা নাটকের বা একটা গল্পের ঘটনা কিন্তু কখনোই সমগ্র সমাজের চিত্র নয়। এই জিনিসটা আমি বুঝাতে পারিনি অনেকের কাছে, যে কারণে ওই মানুষগুলো আমাকে ভুল বুঝেছেন। যে গল্পটা আমি বলেছি সেটা কখনোই ওই সমাজের সমগ্র চিত্র নয়, সমগ্র চিত্রের একটি খণ্ডিত অংশ মাত্র, যে অংশটাতে আমি টর্চ লাইট, নাটক হচ্ছে, ধরেন নাটক আর ফিল্ম বা উপন্যাসের ব্যক্তির ডিফারেন্স হচ্ছে, ধরেন নাটক যদি টর্চ লাইটের মতো আলো দেখাবে, সেটা কিন্তু হ্যালোজেনের মতো আলো দেখাবে না।
টর্চ লাইট কিন্তু একটা সার্টেন পয়েন্টে ফোকাস করবে। আমি ঠিক ওই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম এই নাটকে। আমার এই নাটকের প্রেক্ষাপট আমার একেবারেই কাছে থেকে দেখা। আমি প্রবাসী অধ্যুষিত পরিবারে আমার জন্ম, আমার নিজের গল্প এটা। আমি মনে করি না যে আমার শরীরের কোথাও যদি একটি ক্ষত থাকে সেটাকে আমার ঢেকে রাখা উচিত। আমার মনে হয় যে এটা আমার কখনো না কখনো কোথাও না কোথাও কারো না কারোর কাছে এটা আমার উদ্ভাসিত করা উচিত, যাতে এটা আর এক্সটেন্ডেড না হয়।